ওকে, আসেন বাদ দেন। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ যেগুলো আছে, 1 নম্বর অনুচ্ছেদ প্রজাতন্ত্র, এটা সম্পর্কে বলা আছে, কিন্তু এগুলো পড়ার দরকার নেই। পড়ার দরকার যেটা, সেটা হলো 1 নম্বরে তৃতীয় যেটা আছে, 3 নম্বর অনুচ্ছেদ নাম্বার 4, জাতীয় বিষয়াবলী, জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। অনুচ্ছেদ নাম্বার 4, এরপর লিখবেন অনুচ্ছেদ নাম্বার 7, যেখানে বলা আছে সংবিধানের প্রাধান্য। অনুচ্ছেদ নাম্বার 7, সংবিধানের প্রাধান্য, এটা হলো প্রথম ভাগ থেকে যা যা পড়বেন। এরপরে দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগে গিয়ে আপনি পড়বেন হলো রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি। মূলনীতিগুলোর মধ্যে পড়বেন মূলনীতি আছে প্রথম 8 নম্বরে, মূলনীতিগুলোর বয়ান আছে যে কি কি মূলনীতি, আর এগুলোর ব্যাখ্যা আছে যথাক্রমে 9, 10, 11 এবং 12। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ আছে তার মধ্যে একটা হলো অনুচ্ছেদ নাম্বার 15, যেখানে মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা, এটা বলা আছে। এছাড়া আছে অনুচ্ছেদ নাম্বার 17, যেখানে বলা আছে শিক্ষা সম্পর্কে, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। অনুচ্ছেদ নাম্বার 18, যেখানে বলা আছে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কে, এবং অনুচ্ছেদ নাম্বার 18 কতে বলা আছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, এই সংক্রান্ত বিষয়। অনুচ্ছেদ নাম্বার 19, এখানে বলা আছে নারী পুরুষের সমান অধিকার সম্পর্কে, নারী পুরুষের সমান অধিকার সম্পর্কে বলা আছে অনুচ্ছেদ নাম্বার 19-এ। আর এর বাইরে এখানে একটা অনুচ্ছেদ আছে আলাদা করে, যেটা আপনি মনে রাখতে পারলে ভালো, না পারলে নাই। এটার নাম হলো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। অনুচ্ছেদ নাম্বার 22, নির্বাহী বিভাগ কারা? রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এদেরকে বলা হয় নির্বাহী বিভাগ, বা যারা রাষ্ট্র শাসন করে, শাসন বা নির্বাহী বিভাগ। আর বিচার বিভাগ কারা? বিচার বিভাগ হলো ওই যে যারা জজ কোর্টে বসে, ওনারা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো এদের সাথে ওদের সাথে যেন কোনো লিঙ্ক আপ না থাকে। লিঙ্ক আপ মানে কি? রাষ্ট্রের যারা শাসন করে তারা যাতে ওনাদেরকে শাসন না করে, অর্থাৎ ওনাদের বদলি, চাকরিতে যোগদান, ওনাদের পোস্টিং, ওনাদের রিটায়ারমেন্ট, ওনাদের বেতনাদি, এইসব ব্যাপারে ওনারাই চালাবে। এইখানে নির্বাহী বিভাগের কারো কোনো হস্তক্ষেপ থাকবে না। তাহলে কি হবে? যে এই অমুক, তুমি যে যাকে 10 বছরের জেল দিতে চাও ও কিন্তু আমার ভাইগনা, এমপি সাহেব এটা কল দিয়ে বললো, মন্ত্রী বলল, রাষ্ট্রপতি কল দিয়ে বললো যে এই অমুকরে কোনো সাজা দেওয়ার দরকার নাই, বেকসুর খালাস ঘোষণা করে দাও। কেন স্যার? তো বলবে যে ওটা আমার মামাতো ভাই। যদি কিছু করি স্যার তাহলে কি হবে? যদি কিছু করো তোমার বান্দরবন পাঠাই দিব, তোমার চাকরি নাই করে দিব। এই কথা যাতে বলতে না পারে, এই জন্য নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকের কথা বলা আছে। এবং এটা কে করছে জানেন? নট অল অফ দেম, যাদেরকে নিয়ে আপনারা খুব গর্ব করেন, জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, কেউই করে নাই। করছে হলো ফখরুদ্দিন আহমেদ 2007 সালে। 2007 সালের 1 নভেম্বর ফখরুদ্দিন আহমেদ এই দুই ডিপার্টমেন্টকে সেপারেট করে দিয়ে গেছে, যেটা সংবিধানে বলা ছিল 72 সাল থেকেই। এটা করে দিয়ে গেছে কেবল 2007 সালে ফখরুদ্দিন আহমেদ। ওনার সময়টা আসলে একেবারে খারাপও যায় নাই। যাই হোক, নেক্সট আসেন পরেরটা, তৃতীয় ভাগ। তৃতীয় ভাগের মধ্যে যেটা পড়বেন সেটা হলো আপনার মৌলিক অধিকারগুলো। তো মৌলিক অধিকারের মধ্যে কি কি আছে দেখেন। মৌলিক অধিকারের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, অনুচ্ছেদ নাম্বার 28। 27ও চাইলে পড়তে পারেন, যেখানে আছে আইনের দৃষ্টিতে সমতা। 28-এ আছে সুযোগের সমতা। এইখানে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য নামে অনুচ্ছেদটা আছে, যেখানে 28-এর 2 খুবই গুরুত্বপূর্ণ। এইখানে নারী পুরুষ ভেদে কারো প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। আর 19-এর 3 এইখানে বলা আছে রাষ্ট্র নারী পুরুষ সবার প্রতি সমান ব্যবহার করবে। এবং এইখানে 19-এর 3-এ বলা আছে রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ রাষ্ট্র নিশ্চিত করবে। এরপরে দেখেন 28-এর পরে আর যেটা পড়বেন সেটা হলো 29 নম্বর অনুচ্ছেদ, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। আর এর বাইরে পড়বেন হলো অনুচ্ছেদ নাম্বার 40। অনুচ্ছেদ নাম্বার 40 পড়বেন এর বাইরে, যেখানে বলা আছে যে আপনার সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা একটা। আরটা হলো পেশার স্বাধীনতা। 40-এ পেশার স্বাধীনতা, এই কয়টা জিনিস পড়লি এখানে মোটামুটি শেষ। আর একটা লিখে রাখবেন, যেটা হলো 44 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা আছে পেশা বা বৃত্তির স্বাধীনতার বাইরে 44 নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা আছে আপনার মৌলিক অধিকার বলবৎকরণ। এই কথাটা একটু বুঝায় বললি এইখানের কার্যক্রম শেষ। মৌলিক
অধিকার বলবৎকরণ, এই জিনিসটাকে একটু বুঝাই বলি। মৌলিক অধিকার আপনার যা যা আছে, এই অধিকারগুলো যাতে আপনি ফিরে পান। 28 আছে হলো ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, অর্থাৎ ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, জাতি, গোষ্ঠী ভেদে রাষ্ট্র কারো প্রতি কোনো প্রকার বৈষম্য প্রদর্শন করতে পারবে না। অনুচ্ছেদ নাম্বার 12-তে খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ, যেখানে বলা আছে রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ মর্যাদা প্রদান করতে পারবে না, এবং রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ধর্মের অপব্যবহার করা যাবে না। অর্থাৎ ধর্মকে কখনো রাজনীতির অংশ বানানো যাবে না, যে এই ধর্মের লোকজন যারা সবাই আমাদের দলে চলে আসেন, আমাদের ধর্মের দল এইটা, বুঝছেন না? এটা সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদ যদি আপনি পড়েন, ওইখানে দেখবেন সুন্দরভাবে এই কথাগুলো লেখা আছে 12 গতে, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ। কিন্তু সংবিধানের 2-এর ক অনুচ্ছেদ, যেটা 8ম সংশোধনীতে আসছে, ওইখানে আবার বলা আছে যে রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে সকল ধর্মের লোকজন স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। আর 12-তে বলা আছে কোন ধর্মকে রাষ্ট্র বিশেষ মর্যাদা দিতে পারবে না। কন্ট্রাডিক্টরি, কিন্তু আছে সংবিধানে। ওকে, তো নেক্সট আসেন, এই কয়টা শেষ হয়ে গেলে মৌলিক অধিকার বলবৎকরণ জিনিসটা কি? ধরেন আপনার মৌলিক অধিকার স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে সভা সমাবেশ করা, স্বাধীনভাবে সংগঠন করা, এটা আপনি করতে পারতেছেন না, বাধাগ্রস্ত হচ্ছেন, তখন আপনি রাষ্ট্রের নামে মামলা করে দিতে পারবেন অনুচ্ছেদ 102 অনুযায়ী। করলে রাষ্ট্র আপনার অধিকার ফিরিয়ে দিবে, হাইকোর্ট আপনার ব্যাপারে কি করবে। তো এই যে আপনি আপিল করার সুযোগটা পাচ্ছেন, এইটাকে বলা হয় মৌলিক অধিকার বলবৎকরণ। মানে কোনো জিনিস হারিয়ে ফেলছেন, খুইয়ে গেছে, ওইটা ফেরত আনার জন্য আপনি একটা প্রচেষ্টা চালালেন। এরপরে তৃতীয় ভাগের পরে আর কয়েকটা অনুচ্ছেদের নাম ডিরেক্ট বলে দেই, কোন কোন নাম্বার অনুচ্ছেদ পড়বেন। 44-এর পরে পড়বেন অনুচ্ছেদ নাম্বার 63, 63 কি 64, লিখে রাখেন 64 অনুচ্ছেদ নাম্বার। অনুচ্ছেদ নাম্বার 65, অনুচ্ছেদ নাম্বার 70, অনুচ্ছেদ নাম্বার 77, অনুচ্ছেদ নাম্বার 93, অনুচ্ছেদ নাম্বার 108, অনুচ্ছেদ নাম্বার 117, অনুচ্ছেদ নাম্বার 118, অনুচ্ছেদ নাম্বার 127, অনুচ্ছেদ নাম্বার 137, অনুচ্ছেদ নাম্বার 141-এর ক, অনুচ্ছেদ নাম্বার 142, ব্যাস, আর কিছু না। 64 এখানে বলা আছে অ্যাটর্নি জেনারেল কথা, 65-তে আছে জাতীয় সংসদের গঠন সম্পর্কে বলা, 70-এ আছে আপনার ওই যে বাতিল করে কি যেন বলে এটাকে, সদস্যপদ বাতিলের বিষয়ে বলা, আর 77-এ আছে নেপাল সম্পর্কে বলা, 93-এ আছে রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। 108-এ আছে কোর্ট অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। 117-তে আছে হলো আপনার প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, যারা প্রশাসনিক লোকজন আছে ওনাদের বিচার আচার এই ট্রাইব্যুনালে হয়। আর ট্রাইব্যুনাল মানে বিশেষ আদালত, যে কোনো মামলা যাতে বেশি দিন পেন্ডিং না থাকে, খুব দ্রুত সমাধান হয়ে যায়, এই জন্য ট্রাইব্যুনাল গুলো গঠন করা হয়। 118-তে বলা আছে নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে। এখানে আরেকটা অনুচ্ছেদ চাইলে পড়তে পারেন 121, একটি মাত্র ভোটার তালিকা, যেহেতু এবছর নির্বাচন গেল তাই এটা গুরুত্বপূর্ণ। আর 123-এ আছে নির্বাচনের সময়, অর্থাৎ কতদিনের মধ্যে নির্বাচন হইতে হয়, কি কি ইত্যাদি ইত্যাদি। আর 127-এ আছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 137-এ সরকারি কর্ম কমিশন, 41-এর ক জরুরি অবস্থা, 142-এ সংবিধান সংশোধনের বিধান। এই কটা বললেই শেষ, সংবিধান শেষ। এখন আসেন সংবিধানে বয়স সম্পর্কে কি কি লেখা আছে। বয়স সম্পর্কে লেখা আছে 18 বছর লাগে ভোটার হতে, 18 বছর লাগে ভোটার হতে, 25 বছর লাগে সংসদ সদস্য হতে অথবা প্রধানমন্ত্রী হতে, 35 বছর লাগে রাষ্ট্রপতি হতে, আর অবসরের ক্ষেত্রে কত বছর, 65 বছর, 67 বছর। 65 বছর সরকারি কর্ম কমিশনের যারা চেয়ারম্যান আছে ওনাদের বা অন্যান্য সদস্যদের,
বিচারের মানে অবসরের বয়স, আর 67 হলো প্রধান বিচারপতির এবং অন্যান্য বিচারপতি যারা আছেন ওনাদের অবসরের বয়স। অবসরের বয়স এই দুইটা। আর নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, ওনাদের কোনো বয়স নাই, ন্যূনতম বয়সও নাই, আর অবসরেরও কোনো সুনির্দিষ্ট বয়স নাই। অনুচ্ছেদ নাম্বার 70-এর আর একটা নাম আছে ফ্লোর ক্রসিং। মানে কেউ যদি ধরেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত লোক কিন্তু সংসদে গিয়ে আওয়ামী লীগের বিপক্ষে ভোট দিল কোনো একটা প্রস্তাব বা আইন পাশ করার সময়, দল বলছে যে এই আইনটা এইভাবে পাশ হইতে পারে, সে বিপক্ষে ভোট দিয়ে দিছে, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। যেই দল থেকে সে নির্বাচিত এই দলের বিপক্ষে ভোট দিলে তার সদস্য পদ ওই মুহূর্ত থেকে বাতিল, সে আর নাই সংসদ সদস্য, তার এমপি শেষ, সে তখন আম মানুষ হয়ে যাবে, সাধারণ। এই জন্য সাধারণত আমাদের দেশে সংবিধান অনুযায়ী কোনো বিপক্ষে ভোট দেওয়া যায় না, নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। পঁয়ষট্টিতে হলো সংসদের গঠন, জাতীয় সংসদের গঠন। ওকে, আর এই পাশে আসেন, তারপরে যেটা আমরা লিখবো সেটা হলো 60 দিন, এরপরে আসেন 90 দিন, এরপরে আসেন 120 দিন। এই 3টা দিন গুরুত্বপূর্ণ। তাহলে তো মির্জাফর, হ্যাঁ তাহলে মির্জাফর 60 দিন না, সরি 60 দিন লিখছি, 60 জন। এই 60 জন কমপক্ষে যদি জাতীয় সংসদে উপস্থিত না হয় তাহলে কোরাম হয় না। 60 জনে হয় কোরাম। কোরাম মানে হলো 5/1 মানুষ মিনিমাম উপস্থিত না হলে সভা চালু করা যাবে না জাতীয় সংসদের। আইনে আছে 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করতে পারলে তার সদস্যপদ বাতিল করা হবে বা বাতিল বলে গণ্য হবে, অথবা কেউ যদি স্পিকারের অনুমতি ব্যতীত 90 দিন সংসদে অনুপস্থিত থাকে তাহলে তার সদস্যপদ ক্যান্সেল হয়ে যায়। এবং একটা সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের 90 দিনের মধ্যে যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে হয়। অর্থাৎ ধরেন আমাদের এই সংসদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 17ই জানুয়ারি, তাহলে এইখান থেকে গুনে গুনে 90 দিন পিছনে আসলে এই 90 দিনের মধ্যে যে কোনো একটা সময় নির্বাচন আয়োজন করতে হবে, এটা বাধ্যবাধকতা সংবিধানে আছে। এবং একটা সংসদ ভেঙে যাওয়ার 120 দিনের মধ্যে আবার নতুন করে নির্বাচন আয়োজন করতে হয়। এই দুইটা জিনিস এখানে আছে, এখান থেকে আর কিছুই পড়ার প্রয়োজন নাই। এই মোটামুটি আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, আর বাদ বাকি যেগুলো আছে এই জিনিসগুলো আপনারা পড়লেই বুঝবেন, ওইগুলোর ব্যাখ্যায় আমি আর যাচ্ছি না, আমাদের সময় মোটামুটি একেবারেই শেষ পর্যায়ে। এখন সংবিধান ভালোভাবে বুঝছেন কিনা সেটা একটু বলেন। আর দুইটা টার্ম আমি বলে দিচ্ছি, একটা হলো কাস্টিং ভোট। ধরেন সংসদে কোনো বিষয় নিয়ে মতবিরোধ চলছে, 150 জন দিছে এক পক্ষে ভোট আর বাকি 150 জন দিছে অপর পক্ষে ভোট। এই মুহূর্তে অচল অবস্থা নিরসনে স্পিকার একটা ভোট দিতে পারে, আর স্পিকারের ভোটের মাধ্যমে যে কোনো এক পক্ষ জয়ী হয়ে যায়, আর স্পিকারের ওই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট। আর একটা হলো টেকনোক্র্যাট মন্ত্রী। কোন মন্ত্রিসভার মধ্যে সরকার প্রধান চাইলে এবং অন্যান্য মন্ত্রীরা চাইলে তারা 1/10 অর্থাৎ যতজন মন্ত্রী হবে তাদের মধ্যে 10/1 লোক বাহির থেকে নিতে পারে, যারা কোনো সংসদীয় আসনে নির্বাচন করে নাই বা নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয় নাই, এই ধরনের অন্তত 1/10 লোক নিতে পারে। অর্থাৎ ধরেন 40 জনের মন্ত্রিসভায় 4 জন আসতে পারে টেকনোক্র্যাট মন্ত্রী, এরা কোথাও থেকে নির্বাচিত না। আর 120 দিনের কথা আবার লিখে নেন, 120 দিন পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখা যায়। একটা রাষ্ট্রে সর্বোচ্চ 120 দিন পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখা যায়। এখানে আর কিছুই পড়ার নাই আপাতত, সামনে চলে যান, একেবারেই আমরা শেষ পর্যায়ে, ঠিক আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করে দিব। ওকে, বাদ বাকি যা আছে এগুলো আপনারা পড়লেই বুঝবেন। এখানে 2-3টা টার্মস আছে যেগুলো আমি একটু বলে দিই। যেমন প্রথমটা হলো ডিপ স্টেট। ডিপ স্টেট মানে এটা রাষ্ট্র নাগরিকতার মধ্যে। ডিপ স্টেট মানে যেখানে রাষ্ট্রকে সরকার চালায় না, বরঞ্চ সরকারের পেছনে ব্যাকএন্ডে অন্য কেউ চালাবে। যেমন ধরেন পাকিস্তানের সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী, বাট মূল ক্ষমতায় কলকাঠি নাড়ে হলো সেনাবাহিনী পাকিস্তানের।
এটাকে বলা হয় ডিপ স্টেট, যেখানে রাষ্ট্রের পেছনে অন্য কেউ সরকার পরিচালনা করে থাকে। স্যাটেলাইট স্টেট যেই রাষ্ট্রগুলো স্বাধীন নামে, কিন্তু আসলে তারা বড় কোনো রাষ্ট্রের অধীন হিসেবে কাজ করে, যেমন ভুটান ভারতের কথা মতো চলে, এই ধরনের রাষ্ট্রকে বলা হয় স্যাটেলাইট স্টেট। বাফার স্টেট কোনো দুইটা বিবাদমান রাষ্ট্রের মধ্যবর্তী ছোট একটা রাষ্ট্রকে বলা হয় বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র। এই রাষ্ট্রটা মূলত কি করে, দুই রাষ্ট্রের মধ্যে যাতে যুদ্ধটা লেগে না যায় এই ব্যাপারে সে নিবারণের কাজ করে, নিবারকের ভূমিকা পালন করে। আরেকটা রাষ্ট্র আছে আশ্রিত রাষ্ট্র, কোনো দুর্বল রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য শক্তিশালী রাষ্ট্রের সাথে চুক্তি করে নিলে তাকে বলা হয় আশ্রিত রাষ্ট্র, যে ভাই আপনি আমার আক্রমণ করিয়েন না, আমি বছর শেষে আপনাকে এই জিনিসপত্র দিব এবং আমার এখানে আপনি এই সুযোগ সুবিধা পাবেন, আমাকে একটু থাকতে দেন ক্ষমতায়, ঝামেলা দিয়েন না। এরপরে আরেকটা রাষ্ট্র আছে আপনার আধা রাষ্ট্র বা কোয়াসি স্টেট, যেটা মূলত একটা রাজনৈতিক সত্তা, স্বায়ত্তশাসিত সার্বভৌম স্টেট, কিন্তু তাদের পরিপূর্ণ সার্বভৌমত্ব নাই। আর এছাড়াও আরো অনেকগুলো আছে, এগুলো আপনারা পড়ার প্রয়োজন নেই। নাগরিকতার সংজ্ঞা এগুলো আপনারা বুঝবেন যে নাগরিকত্ব আসে দুই ভাবে, একটা হলো জন্মসূত্রে নাগরিক, আর একটা হলো বসবাসের সূত্রে নাগরিক। ওকে, একটা জন্মনীতি, একটা হলো জন্মস্থান নীতি, দুইটা নীতি আপনারা পড়লে মোটামুটি বুঝতে পারবেন জন্মস্থান কোথায় এটার উপর নির্ভর করে। আর একটা হলো সন্তান যেখানেই জন্ম গ্রহণ করুক বা না করুক তাদের পিতামাতার জন্মস্থান অনুযায়ী নাগরিকত্ব নির্ধারণ করা হয়। আর সরকার ও রাজনীতির বাকি অংশে অনেকগুলো তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা পড়লেই বুঝে ফেলবেন। তিন বাহিনীর প্রধানদের নাম পড়বেন, বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল আছে, প্রধান বিচারপতি আছে, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, ওনাদের নামগুলো একটু পড়ে ফেলবেন, এগুলো দেয়া আছে, ওইখান থেকে পড়ে ফেলবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের মতো কথাবার্তা। কেমন লাগলো আজকের ক্লাস অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন যারা আসছেন তারা তো সব মিস করে ফেলছেন, কারণ আমরা 218 জন রেখে মাগরিবের নামাজে গেছি, এখন দেখা যাচ্ছে 244 জন। আশা করি সব বুঝতে পারছেন। আর যাদের এন্টেনার বাইরে দিয়ে চলে বলার থাকলে তো বলতে পারেন, আর যারা মিস করছেন তারা আবার পরে দেখে নিন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর শুভকামনা রইলো। আশা করি এরপরে সংবিধান পড়লে আপনার কাছে অনেক ইজি লাগবে পুরো টপিক গুলো, বিষয়গুলো। আল্লাহ হাফেজ।